সরকার সংবিধান সংস্কার নয়, সংবিধান সংশোধন করতে চায়। এ বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক এমদাদুদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, সনদে রাজনৈতিক দলগুলো একসঙ্গে স্বাক্ষর করেছে, তবে গণভোট সংক্রান্ত একটি অংশ নিয়ে তাদের সঙ্গে আলোচনা হয়নি এবং উচ্চ কক্ষের বিষয়ে বিএনপি এখনও একমত ছিল না। তিনি বলেন, প্রতিটি দল তাদের নিজস্ব নির্বাচন ইশতেহার অনুযায়ী কাজ করবে বলে সনদে উল্লেখ রয়েছে, কিন্তু এখন বিষয়টির ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। বিরোধী দল জুলাই আন্দোলনকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। তো সেটা আমরা যেভাবে চেয়েছি সেভাবে আমরা বলছি। এখানে সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। আমরা জুলাই সনদ বাস্তবায়ন প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব, এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। আমরা একটু সংস্কার এনেছি। সংস্কারের কথা বলে, সংস্কার এই দেশে কারা এনেছে? বিএনপি এনেছে। একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে বিএনপি নিয়ে এসেছে। প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে বিএনপি নিয়ে এসেছে। আপনি তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান, সেই বিধানকে আমরাই পার্লামেন্টে সারা রাত কাজ করে আমরা পাস করেছি। আজকে তাই যখন এই সমস্ত কথাগুলো বলা হয় তখন জনগণকে বিভ্রান্ত করার জন্যই বলা হয় বলে আমি মনে করি। এখন বিরোধী দল যারা আছেন তারা অনেকে বিভিন্ন রকম মুখরোচক কথা বলে আপনার জনগণকে আপনার উত্তেজিত করবার চেষ্টা করছেন। জনগণের চেয়ে ভালো তো আপনার কেউ বোঝে না। ২৪ গণ অভ্যুত্থানের পর নির্বাচিত নতুন জাতীয় সংসদকে ঘিরে মানুষের প্রত্যাশা অনেক বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ফরিদপুরের ভাঙ্গায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের প্রতিনিধিত্ব ও গণতান্ত্রিক চর্চার সুযোগ বাড়াতে সংসদকে আরও কার্যকর করার চেষ্টা চলছে। তিনি বলেন, ২৪ গণ অভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন তাদের প্রত্যাশার প্রতিফলন ঘটানোই বর্তমান সংসদের লক্ষ্য। যে বাংলাদেশের জন্য অনেক মানুষ খুব হয়েছিল, নিহত হয়েছিল, লসফায়ারে গিয়েছিল, সেই নতুন বাংলাদেশ যেন আমরা গড়ে তুলতে পারি, সেই জন্য আমি সকলের সহযোগিতা কামনা করছি। আমরা সংসদের পক্ষ থেকে। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন না করে দেশের রাজনৈতিক সংকট তৈরি করেছে বিএনপি। তিনি বলেন, গণভোটের রায় মেনে নিয়ে তা কার্যকর করে সংবিধান সংস্কার করতে হবে। আর সংসদে গণভোটের রায় বাস্তবায়নে ব্যর্থ হলে রাজপথে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প পথ নেই। দুপুরে নরসিংদী শীর্ষ একাডেমি মিলনায়তনে বাংলাদেশ জামায়াত ইসলামী নরসিংদী জেলায় আয়োজিত রুকন সম্মেলন ২০২৬-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দেশকে সংঘাতের দিকে ঠেলে না দিয়ে পার্লামেন্টে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন, শপথ গ্রহণ করুন এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য যে গণভোট হয়েছে সেই গণভোটের রায় মেনে নিয়ে এটা কার্যকর করে সংবিধানে আপনারা সেই সংস্কারটা করুন, তাহলে এই সংকটটা নিষ্পত্তি হয়ে যায়। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন, বিএনপি নির্বাচনের আগে বাংলাদেশে সুন্দর সংস্কার বাস্তবায়ন করবে বলে কথা দিলেও নির্বাচনের পর তারা বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়েছে। যে জুলাইয়ের কারণে বিএনপি ক্ষমতায় এসেছে তারা এখন দেশের মানুষের ভবিষ্যতের বিরুদ্ধে কাজ করছে বলেও মন্তব্য করেন তিনি। বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাটে এনসিপির জুলাই পদযাত্রা পরবর্তী সমাবেশে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, বৈষম্য দূর না করে বিএনপি যদি অন্যায়ের সাথে জড়িয়ে পড়ে তবে তাদের বিরুদ্ধেও কথা বলবে নতুন প্রজন্ম। লুটপাট করে কেউ ক্ষমতা থাকতে পারবে না বলে মন্তব্য করেন সার্জিস আলম। শিক্ষা প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে অশিক্ষিত লোকদেরকে সভাপতি বানাচ্ছে, চিকিৎসা যেখানে ব্যবস্থা রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো তারা বন্ধ করে দিচ্ছে। এমন বাংলাদেশ আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ ছিল না। যারা খাল খননের নামে বালু খাওয়া শুরু করেছে, মাটি খাওয়া শুরু করেছে, শ্রমিকের টাকা চীন ভূতের নাম দিয়ে তালিকা করে সেই টাকা খাওয়া শুরু করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেন।
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন এবং পুনর্বাসনে সরকারের আরও কার্যকর উদ্যোগের দাবি জানিয়েছে এবি পার্টি। পার্টি মহাসচিব ব্যারিস্টার ফুয়াদ আহমেদ অভিযোগ করেন, জুলাই আন্দোলনে আহত ও শহীদ পরিবারের জন্য ৩০০ কোটি টাকার বরাদ্দ দেওয়া হলেও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে না। বিকেলে রক্তাক্ত জুলাই স্মরণে প্রতীকী কফিন মিছিলে তিনি এসব কথা বলেন। এ সময় দলটির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু জুলাই শহীদদের যথাযথ মূল্যায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বন্যার ক্ষত এখনও কাটেনি চট্টগ্রামে। শিক্ষা, যোগাযোগ, কৃষি ও জনজীবনে এর প্রভাব বিবেচনায় একদিকে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা, অন্যদিকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে জোরদার করা হয়েছে সরকারি কার্যক্রম। দ্রুতই সরকারি বেসরকারি সহায়তা পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বন্যা পরবর্তী পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন এইচএসসি এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সমমানের অবশিষ্ট সব পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পরীক্ষার্থীদের মানসিক ও শারীরিক অবস্থা, ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন সময়সূচি পরে জানানো হবে। এদিকে চকরিয়ায় ফাঁসিয়াখালীতে ত্রাণ বিতরণকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দুর্গত এলাকায় ক্ষয়ক্ষতির সরকারি জরিপ চলছে, দ্রুতই ক্ষতিগ্রস্তদের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হবে। বন্যা দুর্গত এলাকায়, বন্যা পীড়িত এলাকায় অসহায় মানুষদের পাশে যাতে আমরা আমাদের সাধ্যমতো সহযোগিতা নিয়ে উপস্থিত থাকতে পারি, সরকারিভাবে এবং বেসরকারিভাবেও দলীয়ভাবে আমরা সকল ব্যবস্থা নিয়েছি। অন্যদিকে পতেঙ্গায় ত্রাণ বিতরণ শেষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সরকারের সহায়তা অব্যাহত থাকবে। ইতিমধ্যে 40,000 পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। পরবর্তী ধাপে দেওয়া হবে কৃষি উপকরণ। ৭৫,000 পরিবারকে শুকনো চাল, ডাল ইত্যাদি দেওয়া হয়েছে। প্রায় 40,000কে রান্না বান্না করে খাওয়ানো হয়েছে। এই ধারা কিন্তু অব্যাহত আছে, এটা চলতে থাকবে। এরপরে পুনর্বাসন কার্যক্রম আরম্ভ হবে। যাদের বীজ দরকার, সার দরকার ইত্যাদি ইত্যাদি যা প্রয়োজনীয় পুনর্বাসন কাজ এরপরে শুরু হয়ে যাবে। এদিকে মৎস্য, প্রাণী সম্পদ ও কৃষিমন্ত্রী আমিনুর রশিদ জানিয়েছেন, সাম্প্রতিক বন্যায় চট্টগ্রাম সহ 5 জেলায় মৎস্য খাতে 200 কোটির বেশি এবং প্রাণী সম্পদ খাতে প্রায় 77 কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষতি কাটিয়ে উঠতে ধান বীজ, গবাদি পশুর টিকাদান ও গোখাদ্য সহ সরকারি সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তো যাদের এখন পর্যন্ত বীজতলা রেডি হয় নাই, আমরা ইনশাআল্লাহ আগামী 15 দিনের মধ্যে আমাদের বীজতলা থেকে ধানের চারা উঠে তাদেরকে দিতে পারবো। আর যাদের বীজতলা আছে তাদেরকে আমরা বীজ সরবরাহ করছি। সো যেটার জন্য আগামীকাল থেকে আমরা এই সমস্ত গরুকে আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করব। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শিক্ষা কার্যক্রম, ত্রাণ বিতরণ ও পুনর্বাসন সব ক্ষেত্রেই সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছে সরকার। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত মোজাফফরকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। তিনি বলেন, যে আইনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার বিচার হয়েছিল, একই আইনে তার বিচার করা যেতে পারে। বিষয়টি সেনাবাহিনী খতিয়ে দেখছে। কক্সবাজারের চকরিয়া উপজেলার লক্ষারচর শিকলখাটায় বন্যা দুর্গত মানুষের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইতিমধ্যে যেহেতু বন্যা দুর্গত এলাকায় যেখানে যেখানে রান্না করা খাবার দেওয়ার দরকার ছিল, সেখানে আমরা যথাসময় দেওয়ার চেষ্টা করেছি। আর এরপরে শুকনো খাবার এবং কিছুটা খাদ্য সামগ্রী এবং মানুষের আশ্রয়ের জন্য আশ্রয় কেন্দ্র সহ অন্যান্য সুযোগ সুবিধা সৃষ্টির চেষ্টা করেছি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। সরকারিভাবে, বেসরকারিভাবে যে সমস্ত বেসরকারি সংস্থা আছে তারাও এবং সমস্ত মানবিক সাহায্যকারী প্রতিষ্ঠানগুলো সবাই এগিয়ে এসছে। ইনশাআল্লাহ আমরা সম্মিলিতভাবে এই দুর্যোগ মোকাবেলা করব।
আগামী ৪৮ ঘন্টায় দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ AK-M নাজমুল হক জানান, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি এবং ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এছাড়া 22 জুলাই থেকে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। আরও জানাচ্ছেন রাকিব হাসান। গত সপ্তাহের অতি ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার রেশ কাটতে না কাটতেই আবারও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আগামী ৪৮ ঘন্টায় দেশের উত্তরাঞ্চলে বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ AK-M নাজমুল হক। এখন পর্যন্ত যে রকম অবস্থা দেখা যাচ্ছে তাতে আগামী 24 ঘন্টায় বা আমরা বলতে পারি এটা 48 ঘন্টাও হতে পারে, সেটা হচ্ছে যে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ, এই বিভাগগুলোর অলমোস্ট আপনার 76 থেকে 100% এরিয়ার মধ্যে বৃষ্টি হতে পারে। আর বাকি যে বিভাগগুলো রয়েছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এইসব বিভাগেও আপনার মোটামুটি 51 থেকে 75% এলাকার মধ্যে বৃষ্টি হতে পারে। তবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া 22 জুলাই থেকে দেশের দক্ষিণাঞ্চলে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে বলেও জানান তিনি। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলেও জানান এই আবহাওয়াবিদ। রবিবার থেকে এই যে বৃষ্টি, সেই বৃষ্টিটাই সারা দেশেই মোটামুটি ছড়িয়ে পড়তে পারে। তবে সেটা মানে খুব বেশি মানে অতি ভারী বৃষ্টি হবে এরকমটা নয়, বা বৃষ্টি হলেও দেখা যাবে যে অল্প সময়ে যে অনেক বেশি বৃষ্টি হবে এরকম সম্ভাবনা কম। তবে মোটামুটি 22 তারিখ বা 23 তারিখ থেকে দেশের দক্ষিণাঞ্চলে একটু মাঝারি ধরনের ভারী থেকে কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি এরই মধ্যে দুর্বল হয়ে গাঙ্গেয় অঞ্চলে অবস্থান করছে বলেও জানান আবহাওয়াবিদ AK-M নাজমুল হক। সমুদ্রে যে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত ছিল সেটা এখনও বহাল রয়েছে। তবে যে লঘুচাপটা ছিল সেটা সুস্পষ্ট লঘুচাপ হয়েছিল, সেই সুস্পষ্ট লঘুচাপ আরও কিছুটা দুর্বল হয়ে এখন স্থলভাগে বিশেষ করে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। রাকিব হাসান, MyTV, ঢাকা। রাজধানীর বাজারে সব ধরনের নিত্যপণ্যের দামে অস্থিরতা বিরাজ করছে। টানা বৃষ্টির কারণে সবজির দাম বাড়তেই পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে মাছ, মাংস ও ডিমের দাম। এতে হতাশ ক্রেতারা। সাদিয়া হক ময়ের রিপোর্ট। টানা অতি বৃষ্টি এবং বছরের নতুন বাজেট ঘোষণার পর নিত্য প্রয়োজনীয় সকল পণ্যের দাম বাড়ার কারণে সাধারণের মাঝে রয়েছে ক্ষোভ। বাজেটের পরে অতিরিক্ত বাড়ছে সব জিনিস, কোনো একটা জিনিসের দাম কম নেই। কাঁচা বাজারের দামে গত সপ্তাহ থেকে চলতি সপ্তাহে প্রতি কেজিতে 30 থেকে 40 টাকা বেশি রয়েছে। গত সপ্তাহে শসা ছিল 100 থেকে 120 টাকা, এই সপ্তাহে 180 টাকা। আপনার কাঁচামরিচ ছিল 180 টাকা, এই সপ্তাহে 240 থেকে 200 টাকা। তারপরে পটল ছিল 50 টাকা কেজি, পটল ছিল 60 টাকা কেজি। ঝিঙ্গা ছিল 70 টাকা কেজি, এই সপ্তাহে 100 টাকা কেজি। বেগুন 120 টাকা। সবকিছু বাড়তে প্রতি কেজিতে 20-25 টাকা বেশি সবকিছু। আমিষের পুষ্টির যোগান দেওয়া মাছ, তার দাম রয়েছে অনেকটাই বাড়তি। বিক্রেতারা বলছেন বৃষ্টির জন্য মাছ সরবরাহ কমেছে, তাই কেজিতে 100 থেকে 200 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে মাছের দামে। পাবদা বেচতেছি 500 টাকা কেজি, রুই বেচতেছি 500 টাকা কেজি, কাতল 450 থেকে 500 টাকা বিক্রি হইতেছে। মাছ তুলনামূলক আজকে দাম অনেক বেশি, তারপরও নিতে হইলো। সরবরাহ না পাওয়ায় ডিমের দাম বেড়েছে গত সপ্তাহ থেকে ডজনে 15 টাকা। গেছে সপ্তাহে আমরা লাল ডিম বেচছি 120 টাকা, সপ্তাহে বিক্রি করতেছি 135 টাকা। এদিকে স্বস্তি রয়েছে মুরগির বাজারে। মুরগির দাম গত সপ্তাহের মতোই আছে, কেজি প্রতি দাম বাড়েনি এমনটাই বলছেন বিক্রেতারা। ব্রয়লার বিক্রি করতেছি 190 আর ওইটা লেয়ার টাইমে 370 টাকা এরকম বিক্রি করতেছি। কালকের গেল সপ্তাহে যা ছিল আজকেও তাই আছে, বাড়েও নাই কমে নাই, কিন্তু কাস্টমার নাই। দেশি 680, সোনালী 360 টাকা। মিনিকেট এবং নাজিরশাল চালের দামে কেজি প্রতি বেড়েছে 10 টাকা, আর চড়া দামে বিক্রি হচ্ছে পোলাওয়ের চাল। বর্তমানে 95 টাকা ভালো মানে নাজির, আর মিডিয়াম যেটা ওরা 75 টাকা 80 টাকা, আর মিনিকেট ভালোটা হলে 90 টাকা, 85 টাকা, আর একটা আছে 70 টাকা। আর পোলার চালের দামটা অতিরিক্ত বাড়ছে, এক বস্তায় 2500 টাকা বাড়ছে, কেজিতে প্রায় 50 টাকার মতো। এদিকে ডাল, আদা, রসুনের দাম রয়েছে অপরিবর্তিত। রসুন বিক্রি করতেছে 150 টাকা 60 টাকা কেজি, আর হলো আদা বিক্রি করতেছে 160 টাকা 70 টাকা কেজি। পেঁয়াজ এখন বর্তমানে আপনার পাইকারি বাজারে 42 টাকা বিক্রি হচ্ছে। দেশীয় মসুর হলো 150 টাকা বিক্রি করতেছি, ইন্ডিয়ান মসুর যেটা এটা 100 টাকা বিক্রি করতেছি, আর মুগ ডাল 160 টাকা বিক্রি করতেছি,
মানে মোটামুটি ডাল যেগুলো আছে এগুলো সব আগের দামই চলতেছে। প্রয়োজনীয় সকল পণ্যের দাম সাধারণের হাতের নাগালে নিয়ে আসার জন্য সরকার যেন সঠিক মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণ করে, এমনটাই প্রত্যাশা সকলের। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। গাজীপুরের শফিপুরে জামায়াত ইসলামের উদ্যোগে জেলা ও মহানগর পর্যায়ের সেক্রেটারি ও সহকারী সেক্রেটারিদের অংশগ্রহণে 3 দিনব্যাপী শিক্ষা শিবির শুরু হয়েছে। এই শিক্ষা শিবির চলবে শনিবার পর্যন্ত। শিক্ষা শিবিরের সাংগঠনিক কার্যক্রম, নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং বিভিন্ন দিক নির্দেশনামূলক বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। সকালে শিক্ষা শিবিরের দ্বিতীয় দিনের অধিবেশনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি সংগঠনের নেতাদের উদ্দেশ্যে বিভিন্ন সাংগঠনিক বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। একদিকে নদী খাল রক্ষায় চলছে খনন কর্মসূচি, অন্যদিকে বরিশালে ঐতিহ্যবাহী খাল দখল, ভরাট আর বাঁধ দিয়ে চলছে নির্মাণ কাজ। পানি প্রবাহ বন্ধ হয়ে হুমকিতে পড়েছে কৃষি। বরিশালের প্রবেশদ্বার গড়িয়ার পাড়ের খালের চিত্র নিয়ে পারভেজ রাসেলের প্রতিবেদন। যে খাল এক সময় ছিল মানুষের জীবন জীবিকার অন্যতম উৎস, সেই খাল এখন দখল আর দূষণে অস্তিত্ব সংকটে। পানি প্রবাহ বন্ধ হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক, হারিয়ে যাচ্ছে বরিশালের ঐতিহ্য। প্রায় 6 মাস আগে বরিশালের প্রবেশদ্বার গড়িয়ার পাড়ের কলস গ্রামের ঐতিহ্যবাহী এই খাল খননে 2 পাড়ের অবৈধ স্থাপনা ভেঙে দেয় তৎকালীন সিটি প্রশাসক রায়হান কাউসার। এখানে কোনো প্রকার কোনো যানবাহন প্রবেশ করতে পারে না, যার কারণে আমরা সাময়িক বাঁধটা দিছি। আমাদের কালভার্ট নির্মাণ করা হয়ে গেলে আমরা বাঁধটা আবার খুলে দেব। সরকারিভাবে বলবে আমরা সরাই দেব, সমস্যা নেই। সরকারি জায়গা তো আমার রাখার কোনো সুযোগ নেই। তবে বর্তমানে খালের এক অংশ কাশীপুর ইউনিয়নের মধ্যে পড়ায় সেখানে বাদ দিয়ে নির্মাণ কাজ করছে একটি সিএনজি পাম্প কর্তৃপক্ষ। এতে বন্ধ হয়ে গেছে স্বাভাবিক পানি চলাচল। কেউ কেউ অল্প জমি কিনা খালের পাড় দিয়ে আটকাইয়া এরপরে বাড়িঘর করছে, এই জন্য পানিগুলো সরতে আসে না। অপরিকল্পিতভাবে এরা একটা নির্মাণ স্থাপনা নির্মাণ করতেছে, যার কারণে জলাবদ্ধতা তৈরি হইবে। একইভাবে পানি আটকে কেউ করছে মাছ চাষ, কেউ আবার ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে দখলে রেখেছে পুরো খাল। এতে পানি পাচ্ছে না ওই এলাকার কয়েকশত কৃষক, হুমকিতে আমন মৌসুম। মানুষ বিচলা করতে পারতেছে না, বিভিন্ন জনক মাছ চাষ করতেছে, যারা তাদের মাছ চাষে বিঘ্নিত করতে হচ্ছে পানির কারণে। এটা যে উদ্দেশ্যে কাটা হয়েছে আসলে কোনো উদ্দেশ্যই পূরণ হয় না, যে যার মতো করে খাল ব্যবহার করতে। খালে পানি না থাকলে বড় হুমকিতে পড়বে স্থানীয় কৃষক, দাবি উপপরিচালকের। আমরা সবসময় চেষ্টা করি যে আমাদের প্রশাসন আছে তাদের সাথে সহযোগিতা করে কৃষকরা যাতে পানির প্রবাহটা পায় এবং সেচ ব্যবহার করে যাতে তারা কৃষিকাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করার চেষ্টা করি। খাল রক্ষায় মানসিকতার পরিবর্তনের দাবি তোলেন বিসিসি পরিচ্ছন্ন কর্মকর্তা। আমরা আমাদের কাজ চালিয়ে যাই, জনগণ আমাদেরকে ওইভাবে মানে সহযোগিতা করে না বিদায়ী আজকে দেখা যায় যে একটু বর্ষা হলে পানি মানে জলাবদ্ধতা হতে চায়। একদিকে খাল খনন করছে প্রধানমন্ত্রী, অপরদিকে সেই খালি বাদ দিয়ে নির্মাণ করছে কতিপয় ব্যক্তিরা। এ যেন দেখেও দেখছে না কেউ। নদী খাল বাঁচাতে হলে সংশ্লিষ্ট দপ্তরগুলো হবে আরও কঠোর, এ প্রত্যাশাই স্থানীয়দের। পারভেজ রাসেল, মাই টিভি, বরিশাল। মাদারীপুর পৌরসভার ব্যস্ততম সড়কগুলো যেন এখন দুর্ভোগের আরেক নাম। খানাখন্দে ভরা রাস্তা, সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা আর প্রতিদিনের যাতায়াতে বাড়ছে ভোগান্তি ও দুর্ঘটনার সংখ্যা। স্থানীয়দের অভিযোগ, বারবার সংস্কারের আশ্বাস মিললেও টেকসই সমাধান মেলেনি। তবে পৌর কর্তৃপক্ষ বলছে নতুন প্রকল্পের আওতায় শিগগিরই শুরু হবে সড়ক উন্নয়ন কাজ। মোহাম্মদ মাসুদুর রহমান সর্দার পাঠানো তথ্য ছবি নিয়ে তামান্না সাদিকার রিপোর্ট। মাদারীপুর শহরের প্রাণকেন্দ্র শহীদ বাচ্চু সড়ক। সদর মডেল থানার সামনে থেকে কাজীর মোড় পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে হাজারো মানুষ। কিন্তু গুরুত্বপূর্ণ এই সড়কের বেশিরভাগ অংশই খানাখন্দকে ভরা। কোথাও উঠে গেছে পিচ, কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। বৃষ্টি হলেই জমে থাকে পানি, আর শুকনো মৌসুমে উঠে থাকে ধুলোর ঝড়। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পথচারী, যাত্রী ও চালকদের। রাস্তাঘাট ভাঙাচুরা, আমি ডাক্তার দেখাইয়া আইসি খুব কষ্ট করিয়া। পৌরসভার এই জায়গাটা খুবই রাস্তাঘাট খারাপ,
আমাকে চালাইতে অনেক সমস্যা হয়। একই চিত্র বীর মুক্তিযোদ্ধা ইউনুস সর্দার সড়কেও। স্কুল কলেজের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং স্থানীয় বাসিন্দারা বলছেন বছরের পর বছর ধরে একই ভোগান্তি চললেও স্থায়ী সমাধান মিলছে না। 5 বছর ধরে এরকমই দেখতে আসছি, এই রাস্তাঘাট জীবনও মনে হয় ঠিক হইব না। রাস্তাগুলাই অনেক দুর্বল, ভাঙ্গা, ওই জায়গায় পানি জমে থাকে, হাঁটতে পারি না, রিক্সা দিয়ে গেলে পানি সেটে, আমাদের অনেক কষ্ট হয়। শুধু এই দুটি নয়, মিন্টু ভুইয়া সড়ক ও ডক্টর অখিল বন্ধু সড়ক সহ পৌরসভার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কের অবস্থাও একই রকম। পৌরসভার রাস্তাঘাটের খুবই খারাপ অবস্থা, রাস্তা দিয়ে চলাফেরা করতে পারি না, রিক্সায় চলাফেরা করলে অনেক সমস্যা করি। বৃষ্টি হইলে যেরকম পানি জমা হয়, যে আমরা হাঁটাহাঁটি করি, টোটাল মিলে একটু সমস্যা মানে ফেস করতে হয় আর কি বৃষ্টি হইলে। তবে পৌর কর্তৃপক্ষ বলছে বিশ্ব ব্যাংকের অর্থায়নে নতুন প্রকল্পের কাজ শুরু হলে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার করা হবে ক্ষতিগ্রস্ত সড়কগুলো। টিডিপি এই প্রজেক্টে যেটা ঢোকানো আছে তখন সেটা যেন ওভারল্যাপিং না হয়, ওই জন্য টেম্পোরারি বেসিসে আমরা হয়তো কিছু করে দিতে পারি, কিন্তু মূল কাজটা এই প্রকল্পে হবে এবং প্রকল্প অনুমোদিত, এখানে না পাওয়ার কোনো সুযোগ নাই। প্রায় 2 লাখ মানুষের এই পৌরসভায় গত 1 দশকে সড়ক উন্নয়নে ব্যয় হয়েছে 50 কোটিরও বেশি টাকা। তবু নাগরিকদের প্রশ্ন, নতুন প্রকল্প এবার কি সত্যি বদলে দেবে বছরের পর বছর এই দুর্ভোগ, নাকি আশ্বাসেই সীমাবদ্ধ থাকবে উন্নয়নের প্রতিশ্রুতি? তামান্না সাদিকা, মাই টিভি। দেশজুড়ে 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সে সঙ্গে এই সময়ে নতুন করে আরও 1013 জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ বিভাগে 1 জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে হামে আক্রান্ত হয়ে কারো প্রাণহানি হয়নি। সব মিলিয়ে গত 15 মার্চ থেকে শুক্রবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট 780 জনের মৃত্যু হলো। এর মধ্যে হামের উপসর্গে 685 জন ও হামে আক্রান্ত হয়ে 95 জনের মৃত্যু হয়েছে। এদিকে সারা দেশে 24 ঘন্টায় নতুন করে 140 জনের হাম শনাক্ত হয়েছে।